মানুষের অভিজ্ঞতা তৈরি হয়। মানে একটা ঘটনার মধ্যে যদি 5টা এলিমেন্ট থাকে, একটা মানুষের জীবনে, আমার পরিচিত কারোর জীবনে 5টা এলিমেন্টই একসাথে দেখেছি তেমন নয়। আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা 5টা এলিমেন্টও এসে অ্যাসেম্বলড হয়ে যায় একটা চরিত্রেতে। সেই চরিত্রটা তখন সিনেমা বানাবার উপযুক্ত হয়ে ওঠে। একটা এলিমেন্ট নিয়ে সেই মানুষটা হয়তো সেই সিনেমা হয়ে ওঠার উপযুক্ত হয়ে উঠতে পারেনি। আমি একজনের বাড়িতে গেলাম, ডিনারে গিয়ে আমি প্রচুর খেয়ে চলে এলাম। আর বাড়িতে শুধু আলোচনা করে গেলাম যে কি দারুণ রান্না করেছিল না, চিতল মাছের মইটাটা দুর্দান্ত। হ্যাঁ, বা বললাম যে এই যে রান্না হয়েছিল একটা ধোকার ডালনা, সেটা অসাধারণ, পনির এত ভালো খাইনি, এসব করে আমি চলে আসতে পারি। ওয়্যারএজ আমি দেখলাম যে পুরো সন্ধ্যেতে স্বামী স্ত্রী কোনো কথা বলেনি, এবং ওদের যে ছোট বাচ্চাটা আসছে সে ঘরে এসেছিল, আমাদের সাথে কথা বলেছে। শি লুক ভেরি আনহ্যাপি। আমি বুঝলাম একটা কমিউনিকেশন সিস্টেম ভীষণ কাট অফ হয়ে আছে। একটা ছোট বাচ্চা, তার দিকে আমরা অ্যাডাল্টরা হাসা সত্ত্বেও সে হাসেনি। সো দেয়ার লাইজ দ্য স্টোরি। আমি এইটা ওখানে মাংস ধোকার ডালনা করে ফেরত আসবো না, এটা নিয়ে ফেরত আসবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বাংলা ফিভার ইউটিউব চ্যানেলে এবং ফিভার 104 FM এ তোমাদের সবাইকে আজকে ওয়েলকাম টিটিসি পডকাস্টের নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমার গেস্ট টিটিসি পডকাস্টে কে থাকবে? নান আদার দ্যান ডিরেক্টর, অভিনেতা এবং ফ্যান্টাস্টিক স্টোরি টেলার কৌশিক গাঙ্গুলি। থ্যাংক ইউ ভেরি মাচ কৌশিক দা, টাটকা টলিউড ক্যাফেতে আসবার জন্য। অনেকদিন বাদে এলে দাদা। অনেকদিন বাদে এলে, হ্যাঁ আমার মনে হয়। তো কেমন আছো? খুব ভালো আছি। তো আজও অর্ধাঙ্গিনী নিয়ে তুমি আসছো 10ই জুলাই আসছো, এবং তার আগে আমাদের টাটকা টলিউড পডকাস্টে এলে এই নিয়ে একটু আড্ডা হবে। তো সেন্সার মেন্সার সব কমপ্লিট। আনকাট ইউ। আচ্ছা, কাজে সবাই অবারিতভাবে, মানে পরিবারের সবাই আসতে পারেন। আমার যে ছবিতে একটু বড়দের দেখা উচিত আমি মেনশন করে দিই। তুমি ছোটদের ছবিও বানিয়েছো আর বড়দের ছবি, কিন্তু এখানে এই ছবি সবাই দেখতে পারেন। এটা ভালো, একদম ছোট বাচ্চাদের ছবি নয়, কিন্তু যে কোনো মানে ম্যাচিওর্ড মাইন্ড, সেটা আজকের দিনে 10 বছরের বাচ্চারাও খুব ম্যাচিওর্ড হয়, 15 বছরের বাচ্চারাও খুব ম্যাচিওর্ড হয়, তারাও দেখতে পারে। কারণ এটা আমাদের একদম শহরের নয়, মানে পুরো আমাদের এই সময়কার নাগরিক জীবনের একটা অসম্ভব জটিল গল্প। আমাদের মানে আমাদের ফিভারের সমস্ত যারা মানে টিম আছে, তারা আর কি কৌশিকদার মারাত্মক ফ্যান। আমাদের একটা ডিবেট হয় যে কৌশিকদার কিরম কোন ছবি সবচেয়ে ভালো, কোন ছবি নিয়ে এবার গোষ্ঠীদ্বন্দ্ব হয়। কেউ একদিক পাল্লা হয়, একদিক এদিকে ভারী হয়। তো কৌশিকদার ফ্যান আমাদের মধ্যে মারাত্মক। সেই জন্য আমরা ওয়েট করি প্রতিবার যে কৌশিকদা আবার কি নিয়ে আসছে। তো কৌশিকদা কবে ডিসাইড করলো যে অর্ধাঙ্গিনীর দ্বিতীয় ভাগটা নিয়ে আসবে? সেটা প্রথম ভাগটা যখন লেখা হলো, এবার লেখার সময় একটা ঘটনা ঘটে যে একটা আমি এখানে কি থেমে যাব, এরকম তো হয় না। সেই জীবনগুলো তো একটা গল্প গড়িয়ে যায়। ঠিক তখন যে লিখছে, যেহেতু আমি আমার নিজের গল্পেই ছবি বানাই, এবং সেইটা করার সময় সেই গল্পটার কি হতে পারতো তার একটা আলাদা টান থাকে। ঠিক, মানে আমি যেরকম একটা ভ্যাকুয়ামে জিনিস লাগিয়ে দিলাম, ওটা ছাড়াতে দম বেরিয়ে যায়, তো কাজে আমাকে অনেকটা টানতে হয় সেই জিনিসটা। সে টানার যে শক্তি, তাতেই গল্পের পরের অংশটা তৈরি হয়েই থাকে মাথার মধ্যে, যে এটা সত্যি, এরপরে এরা কী করেছিল। এটা স্বাভাবিক প্রবৃত্তি মানুষের ভাবার, যেখানে তো ছেড়ে দিলাম এবার কি হতো, সেই ভাবনাটা ছিলই। এবং সেই ভাবনাটা যতদূর পর্যন্ত ছিল সেটাই কিন্তু আজও অর্ধাঙ্গিনী। ঠিক যতদূর ভাবা ছিল ততটুকুই আজও অর্ধাঙ্গিনী। এবং তার একটা নিশ্চয়ই কোনো বিরাট ইউনিকনেস আছে, যেটার জন্য এই ছবিটা বানিয়ে ফেলা। এবং দর্শকদের আমি দায়িত্ব নিয়ে এটুকুন বলতে পারি, এবং তোমাদের যারা আমাকে নিয়ে ডিবেট করেন তাদেরকে বলো, নতুন ডিবেট একটা আসবে যে প্রথম অর্ধাঙ্গিনী বেটার নাকি আজও অর্ধাঙ্গিনী বেটার। এটা তোমাদের নেক্সট ডিবেট হবে। যে ডিবেটটার আমার কাছে উত্তর হচ্ছে আজও অর্ধাঙ্গিনী অনেকটা বেটার, একটু না। কাজে সেটা আমার কাছে না, অ্যাজ এ ফিল্ম মেকার, আমি ফিল্ম মেকার বড় বড় কথা বলবো না, আমি বলবো একজন গল্প বলার লোক হিসেবে, হ্যাঁ, সেখানে আমার খুব মনে হয় যে আমি খুব পরিতৃপ্তি পেয়েছি এই গল্পটা এইভাবে বলতে পেরে। আমার খুব আনন্দ হয়েছে আজও অর্ধাঙ্গিনীর গল্প বলতে পেরে। তো অবশ্যই
মানে পরম শত্রুরও যেন জীবনে এরকম কিছু না হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে কৌশিকদা বলেছে যা যা ঘটেছে তার মধ্যে যে মেন কেন্দ্র এই পয়েন্টটা যেন কারোর সঙ্গে যেটা না হটে। কিন্তু আমাকে একটা কথা বলো যে আজকাল এই এই যে প্রবলেমটা বা যেই বিষয়বস্তু নিয়ে তুমি সিনেমাটা আগেরটা বানিয়েছো বা এটাকে তুমি পরের ধাপটা আনছো, এটা কি তোমার খুব দেখা সাবজেক্ট নাকি না একটা এক্সপেরিমেন্টাল? মানুষের অভিজ্ঞতা তৈরি হয়। মানে একটা ঘটনার মধ্যে যদি 5টা এলিমেন্ট থাকে, একটা মানুষের জীবনে, আমার পরিচিত কারোর জীবনে 5টা এলিমেন্টই একসাথে দেখেছি তেমন নয়। আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা 5টা এলিমেন্টও এসে অ্যাসেম্বল হয়ে যায় একটা চরিত্রেতে। সেই চরিত্রটা তখন সিনেমা বানাবার উপযুক্ত হয়ে ওঠে। একটা এলিমেন্ট নিয়ে সেই মানুষটা হয়তো সেই সিনেমা হয়ে ওঠার উপযুক্ত হয়ে উঠতে পারেনি। কাজে আমরা তখন সেই চরিত্রটাকে আরও রঙিন করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন মুহূর্ত টেনে এনে, এবার কে কতটা দেখছে। আমি একজনের বাড়িতে গেলাম ডিনারে, গিয়ে আমি প্রচুর খেয়ে চলে এলাম, আর বাড়িতে শুধু আলোচনা করে গেলাম যে কি দারুণ রান্না করেছিল না, চিতল মাছের মৈটটা দুর্দান্ত, হ্যাঁ, বা বললাম যে এই যে রান্না হয়েছিল একটা ধোকার ডালনা, সেটা অসাধারণ, পনির এত ভালো খাইনি, এসব করে আমি চলে আসতে পারি। ওয়্যারএজ সেই সন্ধেবেলা আমি ওখানে গিয়ে আমি দেখলাম যে পুরো সন্ধ্যেতে স্বামী স্ত্রী কোনো কথা বলেনি, এবং ওদের যে ছোট বাচ্চাটা আসছে সে ঘরে এসেছিল, আমাদের সাথে কথা বলেছে, শি লুক ভেরি আনহ্যাপি। ওকে। এবং পুরো জিনিসটার মধ্যে যে রান্না আমরা এখন খেতে বসেছি, বাড়ির যে হেল্পার আছে সে হেল্প করে দিচ্ছিল, স্বামী এবং স্ত্রী ডাইরেক্টলি তার সাথে কমিউনিকেট করছে, এটা নিয়ে এসো, এই ওকে আর একটু দাও। সেটা স্ত্রীকে স্বামী বা স্বামী স্ত্রীকে বলছে না, সেই হেল্পারকে বারবার করে বলছে যে তুমি ওকে একটু দিয়ে দাও, এটা নিয়ে এসো। আমি বুঝলাম একটা কমিউনিকেশন সিস্টেম ভীষণ কাট অফ হয়ে আছে, এবং তার কোনো একটা ইম্প্যাক্টে একটা ছোট বাচ্চা, তার দিকে আমরা অ্যাডাল্টরা হাসা সত্ত্বেও সে হাসেনি। সো দেয়ার লাইজ দ্য স্টোরি। আমি এইটা ওখানে মাংস ধোকার ডালনা করে ফেরত আসবো না এটা নিয়ে ফেরত আসবো। আমি প্রেফার করি খাবারটা খাবো, আর মনের যে খাবার সেটাও খাবো। এতটা ইম্পর্টেন্ট, মানে কৌশিকদা কথা বললে, আমি কৌশিকদাকে আগেও বলেছি যে কৌশিকদা যখন কথা বলে, কথা বলার মানে খালি শুনে যেতে হয়, মানে আমি খালি শুনে যাই ওরম না, হ্যাঁ আমিও শুনি আমি কি বলছি। অসাধারণ। এই অভিজ্ঞতা থেকেই হয়তো সিনেমা হয়ে এসছে, আগামী দিনও তাই হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে চূর্ণিদি এবং জয়া আহসান দুজন খুব তোমার সিনেমাতে এবং পারিবারিক সব জায়গায় বড় মাপে দুজন অভিনেত্রী, এবং দুজনের সঙ্গে তুমি দ্বিতীয়বার কাজ করছো, এবং তার অভিজ্ঞতা একটু শেয়ার করো না আমাদের সাথে, যে কিভাবে তুমি এই জিনিসটাকে। না, আমি খুব মানে নিজে এখন আমি খুব স্বীকৃত অভিনেতা, আমাকে লোকজন আমার অভিনয়ের জন্য খুব তারিফ করে। কাজে আমি এইটুকুনি বলতে পারি। আগে আমি ঘুরিয়ে বলতাম যে আমি পরিচালক হিসেবে অভিনয় নিয়ে আমার খুব কি বলবো আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, যেহেতু আমি এখন নিজে অভিনেতা, আমার বলতে রাগঢাক নেই যে আমার প্রচুর লোভ থাকে ভালো অভিনেতাদের কাছ থেকে দেখা, খরাজদাকে দেখা, ঋত্বিককে দেখা, এরকম ভালো বড় বড় অপুকে দেখা, এরকম আরও যারা যারা ভালো অভিনেতা অজস্র আমাদের এখানে, তাদের অভিনয় প্রাণ ভরে দেখার মানে সেটা আমায় খুব আনন্দ দেয়। এই অপরচুনিটি পাওয়া যায় না চূর্ণী এবং জয়া আহসানের মতো দুজন অভিনেত্রীকে, এবং কৌশিক সেন, অম্বরীশ এবং আরও যারা আছেন। আমি মূলত পুরুষ চরিত্র বাদ দিয়ে বলছি, দুজন মহিলা চরিত্রকে একসাথে দেখা, এদের আন্ডারস্ট্যান্ডিং, এদের টাসল, এদের দেখো, অর্ধাঙ্গিনী খুব যে কমফোর্টেবল ছিল শুটিং আমার জন্য তা নয়, কিন্তু এটা লোকে কিছু জানে আমার বিভিন্ন বিবৃতিতে এবং কথায়। ইট ওয়াজন্ট ইজি, কারণ এই দুজন প্লেয়ার আমি দেখেছি, তোমরা এরকম দেখেছো যে মানে মেসি রোনাল্ডো মাঠে দেখা হয়েছে, হ্যান্ডশেক করলো না। ফুটবলের টাইম, হ্যাঁ, ফুটবলের টাইম এটা বলতে পাশ দিয়ে হেঁটে বেরিয়ে চলে গেল, একজন হাত বাড়ালো, একজন হাত বাড়ালো না, আমরা এটা অসৌজন্য বললাম। কিন্তু এই মেসি এবং রোনাল্ডোকে আমরা হ্যান্ডশেক করতে বা জড়িয়ে ধরতেও দেখেছি আগে, কিন্তু সেটা খেলার মাঠে নয়। খেলা শেষ হওয়ার পর অনেকে হ্যান্ডশেক করে, খেলার সময় কোনো বন্ধুত্ব নেই। এইটা কিন্তু আমি চূর্ণী এবং জয়ার মধ্যে দেখেছিলাম অর্ধাঙ্গিনীর সময়। ওরা ফ্লোরে নিজেদের সাথে কথা বলতো না, মেকআপ ভ্যান থেকে ফ্লোর, ফ্লোর থেকে মেকআপ ভ্যান বাড়ি, চলি, কেমন আছো, চলো ফুচকা খাই, গল্প আড্ডা, কিচ্ছু না। অ্যান্ড ইট ওয়াজ ভেরি আনকমফোর্টেবল। মানে ফ্লোরে যেতে আমাদের অস্বস্তি হতো, যে খালি মনে হবে এদেরকে দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, আসলে তা নয়।
যে অস্বাচ্ছন্দ্যটা ওই স্ক্রিপ্টে ছিল সেটা ওরা নিজেরা ক্রিয়েট করে নিয়েছিল এবং আলোচনা না করে। কেউ কারোর সাথে বেশি কথা বলতো না, যেইটুকুনি ডায়লগ সেইটুকুনি, আর কোনো সাজেশন থাকলে একটা কথা বলতো, এবং দুজন গম্ভীর, নিজেদের তাদের একটা অ্যাসিস্ট্যান্ট আলাদা, তাদের মেকআপ আর্টিস্ট আলাদা, নিজেদের মতো ঢুকছে, নিজেদের মতো বেরিয়ে আসছে, এবং দুজনেই খুব গম্ভীর চুপচাপ। সেইভাবে কিন্তু যে ছবিটা হয়েছে, আটার ডিসকমফর্ট। আমি কোথায় থাকতাম, কারণ এদেরকে অভিনয় শেখাবার ক্ষমতা আমার নেই। আমি একদিনও একটা কিচ্ছু বলিনি। আমি এই মেসি রোনাল্ডোর ম্যাচটা দেখতাম মনিটরে বসে। আমাকে শুধু বলতে হতো যে কম্পোজিশনটা এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে, এই শটটা কাট, এখানটা আমি ক্লোজ আপ যাবো। ওরা এতটাই টেকনিক্যালি এক্সপিরিয়েন্স দুজন। একবারের জন্য কোশ্চেন করনি? না না না, নাকি এটা উপভোগ করছিলে? আমি উপভোগ মানে টোটাল উপভোগ করছি, এটা কি ঘটছে চোখের সামনে। ওরা যে জিনিসগুলো করছে, বিশেষ করে ক্লোজ আপে, হ্যাঁ, একে অপরকে বুঝে নিয়ে যে জিনিসগুলো করছে, মানে সেটা। এবং আমি খুব একটা জিনিস ওদেরকে না জানিয়ে করতাম। প্রথমবার যদি চূর্ণি ক্লোজ আপ দিতাম, পরের বার জয়ার ক্লোজ আপ আগে নিতাম পরের সিনে। আচ্ছা, তাতে কি হতো, দুজনে ইকুয়াল অপরচুনিটি পেত অন্যজনের অভিনয়টা দেখার। তো সেইটাকে কি এইটাতে আরো বেশি করে তুমি এখানে না, এই যে শুভ্রা এবং মেঘনার যে যোগাযোগটা ঘটে গিয়েছিল সেই সময়, এবং তার ওই বিপুল সাফল্য অর্ধাঙ্গিনী ছবির, এটা এই দুজনের মধ্যে কনফিডেন্স এবং আন্ডারস্ট্যান্ডিংটা এতই বাড়িয়ে এনেছে, যখন আজও অর্ধাঙ্গিনী করছি ওরা অত্যন্ত স্বচ্ছন্দ, এবং ওদের আর ওই ব্যাগেজটাকে বইতে হয়নি। কিন্তু বিশেষ কিছু সিকোয়েন্স আমি দেখেছি, এবার ওরা কথাবার্তা বলেনি সেই দিনে, মিনিমাম কথাবার্তা। আচ্ছা। ভালো, হ্যাঁ ভালো, ব্যাসই পড়ে। কিন্তু ওদের এইবার তোমার কাছে নিজেকে প্রশ্ন করতে হয়নি বা অস্বস্তি হয়নি কেন কেন করছে, আমি জানি সেটা used to। না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে যখন কাজ শেষ হয়ে গেল, ওরা খুব বন্ধু। এটা অদ্ভুত কিন্তু ঘটনাটা। এবং আমার মনে আছে, নন্দন হাউসফুল হয়ে রয়েছে, আমরা হলে গেছি, জয়া, চূর্ণি এরা হলে উঠেছে। চূর্ণি একটা কথা বলেছিল দর্শকদের, যে শুনুন, আমরা তো পর্দায় এরকম করলাম একে অপরের সাথে, বিশ্বাস করুন আমার আর জয়ার মধ্যে কিন্তু কোনো গন্ডগোল নেই, আমরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু কোনো রাগারাগি নেই আসলে। কিন্তু এটা এত বাস্তব হয়ে ওঠে না, এবং সেটা খুব অস্বস্তিকর হয়ে ওঠে। এবারও দেখবি অকল্পনীয় দুজনের পারফরমেন্স, চিন্তা করা যায় না। তত দিক ভালো কৌশিক সেন, অম্বরীশ এবং অন্যান্যরা, আরে বাবা। কোভিডের পরবর্তীকালে সাকসেসফুল যে গল্পগুলো আমরা, মানে যে ছবিগুলো আমরা পেয়েছি, অর্ধাঙ্গিনী, একটা পরিবর্তনের সময় অনেক কিছু চেঞ্জেস হয়েছে, এখনও একটা পরিবর্তনের সময়, এখন আবার অর্ধাঙ্গিনী 2 রিলিজ হচ্ছে, এবং আমরা মানে আজ অর্ধাঙ্গিনী রিলিজ করছে, এবং আমরা সবাই মানে এই সাকসেসের জন্যই ওয়েট করছি। মানে এই সাকসেসের একটা বড় অংশ হচ্ছে গান। দুখানা গান অলরেডি আমাদের এখানে চলছে, এবং আরেকটা কথা হচ্ছে, কৌশিকদার ছবিতে গান একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল নেয়। আমরা অ্যাজ এ মিউজিক লাভার আমরা ওয়েট করি তার লেখা কেমন আসবে, কেমনভাবে ফিরে আসবে, কীরমভাবে আমরা পাবো। তো অ্যান্ড তোমার আর অনুপমের সাকসেস, এটা অনেক দিন ধরে, হ্যাঁ, প্রায় 8-10 খানা সিনেমা তোমরা মনে হ্যাঁ করেছি। আর বিরাট বিরাট সাকসেস গুলো হচ্ছে দৃষ্টিকোণ, তারপরে হয়ে গেল দৃষ্টিকোণের পরে ম্যাসিভ হিট, বিরাট হিট আলাদা আলাদা, তারপরে অযোগ্য, তারপরে অনুপমের সাথে আমরা আর কি করলাম ছবি, দৃষ্টিকোণের পর দৃষ্টিকোণ, অযোগ্য, ধূমকেতু, আজও অর্ধাঙ্গিনী। তোমার যদিও অনেক, ধূমকেতুকে তোমার প্রথম ওর সঙ্গে কাজ, অনুপমের সঙ্গে না, ও ল্যাপটপেও গান করেছিল, রংমিলান্তিতে করেছিল, একটা গান করেছিল, যদিও হয়ে গেছিল তখন তুমি করে। তোমার সঙ্গে অনেক দিনের অ্যাসোসিয়েশন, এবং ও আমাকে বলেছে আমার বাগানে এখন তো ফুল টুল ফুটেছে, তুমি এসো। এটার মানে হচ্ছে অনেক গান বানিয়ে ফেলেছো, অনেক গান, আমাকে ফুল তুলে নিয়ে আসতে হবে। আর ওপরে একজন মারাত্মক লোক থাকে ওর ওপরের তলায়, সেই ভদ্রলোকের গান বাজনা সম্পর্কে সম্যক ধারণা আছে। এবং দেখো, যদি মিউজিক ডিরেক্টর বুঝতে পারতো যে এই গানটা হিট, তাহলে ওরা বলে বলে সব গান হিট করতো, সেটা কিন্তু হয় না। এই ক্রেডিটটা কিন্তু ডিরেক্টরদের দিতেই হবে, যে তারা হিট গানটাকে বেছে বার করে নিয়ে আসতে পারে ওদের কাছ থেকে। এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই। এইখানে একদমই অভিজ্ঞতা, শিবপ্রসাদ মুখার্জি, সৃজিত মুখোপাধ্যায়, এবং ডেফিনেটলি পার্শিয়ালি কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ, এরা তাদের বিভিন্ন ছবিতে যেভাবে ধারাবাহিকভাবে গান হিট হয়েছে, এরা গান বেছে তুলতে পারে যে এই গানটার মধ্যে একটা কিছু আছে। মিস হয় নাকি? নিশ্চয়ই মিস হয়, অধিকাংশ ক্ষেত্রে ঠিক হয়। কাজে সেটা একটা খুব ব্যাপার। এটা হচ্ছে গানটা চিনতে পারা, যে এই গানটার মধ্যে একটা এমন কোনো ম্যাজিক আছে
যেটা দর্শককে ধরবে। যেরকম আজও অর্ধাঙ্গিনীতে যখন আমি দুটো গান শুনেছিলাম ওর কাছে প্রথম, একটা হচ্ছে তুমি মনে হয় চলে যাবে, যেটা রাপুর্ণা গিয়েছে, সেই গানটা আমি শুনে বলেছি এই গানটা আমার লাগবে। এটা কি 5 বছর আগে একটা গান শুনে রেখেছিলেন? না 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 না, রিসেন্টলি। হ্যাঁ, আর একটা গান আগে শুনে রেখেছিলাম, সেই অনেক আগে শুনে রাখা গান, সেটা হচ্ছে কত দূরে দূরে, যে গানটা 4 তারিখে রিলিজ। সেই গানটা ইমনের গাওয়া। আমি ওর গানের খাতায় লিখে দিয়ে গেছিলাম যেটা সুপার হিট হবে, লিখে এসেছি, বলো তুমি লেখো, আমি লিখে দিয়েছি গানের মধ্যে, ওর গানের খাতা আমার লেখা আছে। সুপার হিট হবে, এটা রেখে দে, আমি ইউজ করবো, সেটা আমি করেছি ইউজ। সেরকম কিছু বাজার করতে যেতে হয়। অনুপম বলেছিল যে গানটা যখন আগে কানে রয়ে গেছিল কৌশিকদার সাথে, আর কৌশিকদা ওটাকে ওই একটা অদ্ভুত ভালো ওনাদের ট্রিবিউট আছে, সেটা আমাকে এত আকর্ষণ করেছিল গানটা। সেটা গানটা আমাদের এবারে তৈরি হয়েছে এবং ইমন অনবদ্য গেয়েছে, এবং তো আলাদা আলাদা সাকসেস তো ভাবা যায় না, এই গানটা সেরকম বা তার থেকে বেশি হলে আমি অবাক হব না। অনবদ্য গেয়েছে ইমন। না, ইমনের সঙ্গে আর মজা হচ্ছে আমি এই বছরে না অনুপমের বিবর্তনটাও দেখলাম। অনুপমের গানের সুরে ও যখন থেকে ক্লাসিক্যাল মিউজিক মানে ক্লাসিক্যাল মানে চর্চা শুরু করলো, ও সুরের মধ্যে না ওই অলিগলি বাঁকগুলো বাড়তে শুরু করলো, এবং মানুষের ম্যাচুরিটি, জীবন, এত কিছু দেখছে। অনুপমের সাফল্য বলো, তার সাথে বয়স বাড়ার সাথে সাথে মন ভালনারেবল হয়, লেখা বেরিয়ে যায়, ওর আগের যেরকম কথা ছিল সেই কথাগুলো আরো দার্শনিক হয়ে যাচ্ছে। আর কৌশিকদার তোমার মনে হয়নি এবারে কোনো গান লিখবে? না, লেখনি। এই ছবিতে তো আমি তুমি লেখনি, দুটো গান, আর দুটো গান রিক্রিয়েশন, সবই তোমার। অনুপম রায় থাকলে আমি আর কোনো কলমের চিন্তাই করি না, ভাবিও না, খালি একটু মানে ওই শব্দ, একটা দুটো শব্দ চেঞ্জ হয়। হ্যাঁ, শব্দ যেমন আমি এবারে চেঞ্জ হলো, আমি এবার করে দিলাম আমি আজও ক্লান্ত পথচারী, আলাদা আলাদাটা আবার ইমন গিয়েছে, এবারে হয়েছে আমি আজও ক্লান্ত পথচারী। ওই একটা শব্দ চেঞ্জ হলো, আর কখনো কখনো একটা দুটো শব্দ সেটা আবার নিজে যেহেতু লিখি, ওর সাথে ওটা শেয়ার করতে ভালো লাগে। এবং অনুপম আমার যেটা ওর গ্রেটনেস, ও সেটা না স্বীকার করে বিভিন্ন অনুষ্ঠানে, বা এই যেমন এখানে এলো হয়তো ও বলবে যে আমার এই শব্দটা কৌশিকদা কয়েনের ছিল, এই কৌশিকদা চেঞ্জ করে দিয়ে শব্দটা এরকম করে দাও। হ্যাঁ, মানে যেরকম আমাকে একটি মানে এই ছবিরই আড্ডাতে অনুপম আমাকে বলেছে যে বেতার কিভাবে বেকার হলো, সেগুলো হ্যাঁ মানে যেহেতু পুরনো ভাষা, পুরনো শব্দ, সেটাকে তুমি, আর এটাই হচ্ছে একজন ডিরেক্টর এবং যে কিনা ইকুয়ালি ভালো লেখক, কবি, গীতিকার, তার একটা কোলাবোরেশন। অনুপম মজাটা, অনুপম না এই নাগরিক জীবনের পালসটা এত ভালো ধরে না, ঠিক, এবং সেটা মুখের কথা দিয়ে গান তৈরি হচ্ছে মনে হবে। আমি সেদিনকে একটা দেখছিলাম, একটা রিল দেখছিলাম, হৈমন্তী শুক্লা, আমি হৈমন্তী পিসি বলি, ও নাকি বলেছে এটা কি গান করছো তুমি, এই গানটা অনুপমকে নাকি বলেছিল, এটা কি আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো, এটা গান হইতেছে নাকি এটা। তখন তার মনে হয়েছিল সত্যি তো সেটা গান হয়ে উঠলো, এবং এটা আজকের দিনে দাঁড়িয়ে যখন হৈমন্তী শুক্লা বলেন, সেটা তো তার একটা বিরাট মাহাত্ম্য, যে সেটা রিয়েলাইজ করা যে বিবর্তিত সঙ্গীতে মানুষের মুখের কথা কিরমভাবে গান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা একটা 2010 সালে আমরা তো অনেকেই ভাবিনি যে যারা এরকম ধরনের গান হতে পারে, এবং একটা ট্রেন্ড সেট করে দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে। একটা গানের মধ্যে লেখা থাকে পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন, বাবু হয়ে ফুটপাতে একাকী রঙে পাগল, যে গানটা লাস্ট কথাটা ভুল বললাম, কবির সময় এটা লিখছে, কেউ ভাবতে পারবে এটা লিখবে একটা পাগল নিয়ে, পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন। কেউ লেখেনি তো, বড় বড় কবি যাদের আমরা পুজো করি তারাও তো লেখেননি, তারা লেখেনি আমি চাই গাছ কাটা হলে প্রতিবাদ হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত যাওয়ায়। এ ভাবা যায় এই লাইন কেউ লিখে ফেলতে পারে? মানে এই সমস্ত লাইনগুলো আমাকে অন্তত লেখক হিসেবে খুব ক্ষুদ্র মনে করায় ভিতর থেকে। ভিতরে আমার মধ্যে একটা আমি থাকে, তো সে আমাকে বলে পারলি না তো এরকম লাইন ভাবতে, এরকম লাইন ঘেঁচু লিখতে পেরেছিস, পারিস নি তো এরকম লাইন লিখতে। এবং মনে হয় এই মহান যারা গীতিকার বা যারা বড় বড় ভালো গান করছেন, লিখছেন, কবি, সুরকার, তারা আমাদেরকে না মাটিতে নামিয়ে আনে বারবার করে, আমাদেরকে এত সাধারণ দেখিয়ে দেয় যেখান থেকে আমাদের চলতে সুবিধা হয়। কৌশিকদা কথা তো মানে হবেই, এবং এই নিয়ে আড্ডা তো চলতেই থাকবে। তোমার আমরা অ্যাক্টিং এর বিশাল ভক্ত, তো
অ্যাক্টিং নিয়ে তোমাকে মানে তোমার অভিনীত কাজ নিয়ে আবার কবে পাচ্ছি আমরা তোমার? আবার পাবে কালী পুজোর সময়, ওয়েটিং রুম বলে একটা ছবি আসছে, আচ্ছা, তাতে আমি আছি, খুব বড় চরিত্রে আছি। আর একটা বড় চরিত্রে রয়েছেন অনির্বাণ, মানে আমাদের একেনবাবু চক্রবর্তী। চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী একদম অন্য রকমের চরিত্র। আর আছে শুভশ্রী গাঙ্গুলি। ওকে, শুভশ্রীর জীবনের হয়তো অন্যতম শ্রেষ্ঠ অভিনয়। এত বড় কথা তোমাকে আমি অন রেকর্ড বলে দিয়ে চলে গেলাম, এবং মানুষ মুগ্ধ হয়ে যাবে ওর এই কাজ দেখে। আচ্ছা, তুমি এত প্রেস করলে তাই আমি তোমাকে বললাম যে তোমার আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখি তুমি সব সিনেমা দেখো, মানে এত সিনেমাকে তুমি প্রেস করো, আমি দেখি তোমার না, লেখা প্রেস করি মানে দেখো, লোক মানে খুব উৎসাহ দাও। হ্যাঁ, এইটা কারেক্ট কথা, উৎসাহ দাও। দেখো ধরো তুমি একটা ছবি বানিয়েছো, হুম তুমি আমাকে ছবিটা দেখতে ডাকলে, আমি দেখতে গেলাম, হুম, তাও তুমি আমাকে ফোন করে বলে দাদা তুমি একটা কিছু লিখো কিন্তু। আচ্ছা, এবার ধরো ছবিটা আমার অতটা ভালো লাগেনি, কারেক্ট। আমি কি এটা লিখবো যে আমার ছবিটা জমলো না? বা আমি কি মেকারকে, যে আবেগ নিয়ে বানিয়েছে, তাকে বল ভাই দেখ আমার ছবিটা একদম ভালো লাগে না, আমি কিছু লিখতে পারবো না। তুই বলবে এটা কেন বলতে পারবো না, তুমি অনেস্ট, আমি পারি না, এটা আমার চরিত্র। আমি তখন ওই ছবি যেটুকুনি ভালো আছে সেইটুকুই লিখি, কোনোদিনও তাকে আমার লেখায় মহান সিনেমা প্রতিপন্ন করিনি। এবং লক্ষ্য করলে দেখা যাবে হয়তো 8 জন অভিনেতা ছিলেন, আমি একজনের কথা লিখলাম, এবং সেটা হয়তো খুব সেকেন্ডারি চরিত্র বা একটা ছোট চরিত্র, তাকে প্রেস করলাম আর বাকিদের কথা লিখলাম না। আমি হয়তো দুম করে ডিওপির অনেক কথা লিখলাম যে সত্যি ভালো কাজ করেছে, ঠিক। পরিচালককে নিয়ে কিচ্ছু বললাম না। তুমি বেছে নিলে যে কার হ্যাঁ, বিষয়ে আমি ভালোটুকুই বলবো। এক বস্তা আলুর মধ্যে ধরো 20টা পচে গেছে, আমি কি আলু কেনা বন্ধ করে দেবো? আমি ভালো কয়েকটা বেছে নিয়ে বাড়িতে চলে আসবো। আমি এক্স্যাক্টলি তাই করি। আমার লেখায় যদি 5টা দর্শক বাজে, আমার লেখায় যদি 20টা দর্শক বাড়বে বলে আমার সহকর্মী বা সতীর্থর বিশ্বাস থাকে, আমি তাকে ওইটুকুনি অ্যাকনলেজ করব। এটা খুবই তোমার জানবার ইচ্ছা ছিল, এবং তুমি যেটা বললে স্যালুট, মানে এটা তো হওয়া উচিত, এটা সবার করা উচিত। সহযোদ্ধাদের সাথে দাঁড়ানো উচিত। হ্যাঁ, দর্শকদের নিয়ে এসো। 20টার মধ্যে যদি 5টা ছবি অসামান্য হয়, বেটার দেন অ্যাভারেজ 4টে ছবি থাকে, আর বাকি কিছু ছবি অত ভালো হচ্ছে না। এবার পয়েন্ট হচ্ছে, আমি যদি এই 8টা 10টা ছবিকে একটুখানি লোকের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই যে ছবিগুলো 10টা ছবি, তারা কিছু দর্শক পায়, জানো তো, বিশ্বাসে। তবে একটা কথা বলছি, খারাপ সিনেমা নিয়ে দর্শককে দোষ দিলে আমার প্রচণ্ড রাগ হয়। আমার যে ছবি চলবে না, ছোটদের ছবি বাদ দিয়ে, আমার যে ছবি চলবে না, ওটা আমার দর্শকদের কাছে স্ট্রং অভিমান যে ওর ছবি ওরা মর্যাদা বুঝতে পারেনি প্রথমে দর্শক। হ্যাঁ, মানে একটা অন্যরকমই সাহসী। হ্যাঁ, না, লোকে অতটা বুঝতে পারেনি লোকে। তোমাকে মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, সরি একটু হ্যাঁ। নিচ্ছি, আজকে দাঁড়িয়ে ছোটদের ছবি রিলিজ হতো অনেক বেশি। Yes, আমার মনে হয়, এবং আমার এখনো মনে হয় ওই ছবিটা হিন্দিতে হওয়া দরকার, ন্যাশনাল জায়গাতে হওয়া দরকার। একদমই। ইভেন আমার ক্লায়েন্ট সলিউশন টিমের যারা ছিল, তার মানে ক্রিয়েটিভ সলিউশনস, তারা মনে করে ছোটদের ছবি অবশ্যই দুটো জিনিস খুব স্ট্রং, দুটো ছবি হওয়া উচিত, এটা আর সিনেমাওয়ালা আর আমাদের কৌশিক গাঙ্গুলি একটি আন্তর্জাতিক লেভেলের একজন অ্যাক্টর, তাকে ন্যাশনাল লেভেলে কিছু কাজ করা উচিত। এই নিয়ে অনেক ডিবেট করেছি, এই জন্যই বারবার ওই কথাটা চলে আসে। আমার কাছে প্রচুর অভিনয় আসে, জানো তো। আমার তোমার হিন্দি বলতে ইচ্ছা করে না? না, আমি একটা করেওছি হিন্দি, এটা বলতে ইচ্ছে করে না। দেখো, ওটা তো আমার রেগুলার বলার না, আমি হিন্দি খারাপ বলি তাও নয়। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ওখানে গেলে আমার এরকম এসছে, কোনো ছবির নাম বলবো না, একাধিকবার এসছে, সেখানে বড় বড় সুপারস্টার আছে, সেখানে আমার একটা চরিত্র আছে, চরিত্রটা ইন্টারেস্টিং চরিত্র, কিন্তু আমি সকালবেলা কি রেডি হয়ে বসে থাকবো মেকআপ ভ্যানে, বস কখন আসবেন, উনি 2টো শট দেবেন, তারপর আমায় ডাকবেন, তারপর একটা শট হলো, আবার পরের দিন বাকিটা 4 মাস 5 মাস নিয়ে বসে থাকবে, এবং আমি ওই একটা চরিত্র করবার জন্য এতটা সময় দিয়ে দেবো। সেভাবেই ওদের ছবি হয়। কিন্তু আমি গিয়ে না কোনো স্টারের জন্যে ওরকমভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো না, কারণ আমার শহর আমাকে প্রচুর সম্মান দিয়েছে। মানে আমি যেটা জীবনে ভাবিনি, সেই শহর আমাকে বিরাট সম্মান দিয়েছে। আমি তাদের সম্মানহানি করতে পারবো না ঘন্টা পর ঘন্টা নিজের সময় নষ্ট করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি বললে। একটা সময় খুব ইন্টারেস্টিং, যে সময় তোমার 10 তারিখ তোমার ছবি আসছে, এবং তারপরে আমরা দেখছি একই সময় কাতুকুতু বুড়োর ট্রেলার লঞ্চ। উজান বাবুর ছবি, উজান বাবুর ছবি। আমার উজানকে আমি রিসেন্টলি পাইনি, ওকে আমি তোমার সাথে কথা বলার পর ওকে আমি একবার স্টুডিওতে আসবার জন্য রিকোয়েস্ট করেছিলাম, বাট সময়
করে উঠতে পারিনি, হ্যাঁ। হোপফুলি এর মধ্যেই হয়তো আমার স্টুডিওতে আসবে, আলোচনা এখন তো ওরা SVF পাঠাবে নিশ্চয়ই। এসবিএফ নিশ্চয়ই পাঠাবে। এবং তাছাড়াও লাস্ট প্রজেক্ট যেটা ও ন্যাশনালি করেছে কুরুক্ষেত্র, মানে অসম্ভব ভালো প্রজেক্ট, অসম্ভব ভালো রিসার্চ, তুমিও জড়িত আছো। আমি আসলে জড়িত নেই, আমার নাম থাকে ওখানে, আচ্ছা এই জন্য নাম থাকে যে কাজটা আমার কাছে এসেছিল। আচ্ছা। হ্যাঁ, এবং কাজটা আসার একজন ডিরেক্টরের নামে একটা বাজেট থাকে, হুম। যে কাকে কত কিরকম বরাদ্দ করা যায়, এটা কতটা অফিসিয়ালি বলা ঠিক হচ্ছে জানি না। না না মানে হ্যাঁ, আমার কাছে এসেছিল কাজটা, এবং তারপরে যে টেকনিক্যাল জগতের কাজ সেটা আমার কাছে খুব স্বচ্ছন্দ নয়, মানে আমি ওটা পেরে উঠবো না। তখন উজান অক্সফোর্ডে পড়াশোনা করছে, ঠিক। তা আমি ওটা ওদেরকে রিডাইরেক্ট করি যে লেখা টেখাগুলো ওখান থেকে করবে, মানে লেখার কাজটা রিসার্চ ওখান থেকে করবে উইথ দ্য হেল্প অফ কলকাতা টিম। ওখান থেকে ফার্স্ট এপিসোডটাও লিখে পাঠায়, ও কীভাবে চায়, ওদের সাথে কথা হয় জুমে, নেটফ্লিক্সের সাথে জিওর সাথে কথা টথা বলে। ঠিক। ও এটা তো প্রোডাকশন হাউস তো কলকাতারই ছিল, হাইটেক মিডিয়া। হ্যাঁ, ওরা এখানে কাজটা এক্সিকিউট করেছে, কিন্তু এটা জিও হ্যাঁ বম্বে। সেটা। আরে সেইটার তোমার ওখানে দাঁড়িয়ে ওখান থেকে ফার্স্ট এপিসোড পাঠায়, এবং ওদের খুব পছন্দ হয়, এবং ডিউরিং দিস কমিউনিকেশন ওরা ঠিক করে যে ছবি ওরা ডিরেক্ট করবে। Fabulous. হ্যাঁ, এবং আমিও রিয়েলাইজ করতে শুরু করি। প্রথমে আমি ভাবতেই পারিনি, যখন আমি সিরিজটা দেখছিলাম, প্রথমে যখন ট্রেলার দেখলাম, ভাবতেই পারিনি যে উজানের কাজ। না, তুমি দেখলেই বুঝতে পারবে এটা আমাদের জেনারেশনের ইয়ে নয়, ভিজুয়াল পুরো নয়। দেখেছি, এবং শুধু তাই না, একাধিকবার দেখেছি, এবং আমি প্রচন্ড ফ্যান অফ দ্যাট রিসার্চ। এবং আমার বাড়িতে আমার ছেলে, আমার বাড়িতে সবাই এই সিরিজটা প্রচুর দেখেছে, আমার জানা রয়েছে। তুমি জানো এটা 3.5 বছর ধরে তৈরি হয়েছে, 3.5 3 বছর ধরে। আশ্চর্য হতাম। এবং না আমি আরো যখন বেশি। আমেরিকা গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, আমরা গেছিলাম 3 জনে, ওখান থেকে আমরা বেড়াবো, আমরা সারাদিন ঘুরতাম, আর উজান সব ঘুরে টুরে আসার পর রাত্রিবেলা হোল নাইট জেগে কাজ করতো কলকাতার সাথে, মানে গ্রাফিক ডিজাইনারদের সাথে আলোচনা, ফ্রেম বাই ফ্রেম, ওই কি ফ্রেম আয়ো না কি আছে হ্যাঁ। সেই দিয়ে সব ফ্রেম মার্কিং করে করে। কারণটা কি, টাইমটা তো আলাদা, এদের তো অফিস আওয়াজ হয়ে যাচ্ছে, আমাদের এখন আমেরিকার রাত্রির। True. এবং বেচারা ঘুমোচ্ছে, আমি তো অসুস্থ হয়ে যাবে, তো ওই মাঝে মাঝে গাড়িতে ঘুমিয়ে নিচ্ছে এই করে, বিরাট পরিশ্রম করেছিল। এবং তার রেজাল্টও ইয়েস, 5 সপ্তাহ ধরে, মানে ইন্টারন্যাশনালি মানে নাম্বার 1-এ ছিল। হ্যাঁ, মানে নেটফ্লিক্সে এরকম একটা কাজ হয়েছে, এবং এত ওয়েল রিসার্চ, এবং যারা দেখেনি তাদেরকে আমরা বলবো একবার কাজটা দেখতে। কারণটা হচ্ছে জানা যাবে অনেক কিছু। আর আমিও চমকে যাই, আমি ওর যে এই বিষয়ে এত পড়াশোনা রয়েছে। আজকালকার না, আমরা যেন বই নিয়ে পড়তাম, ওদের তো দেখতে পাই না কারোর হাতে বই। ও তো আইসির সময় বই দেখিনি হাতে, ওই একটা ল্যাপটপে বসে থাকে, খেলছে না পড়ছে কিছু বোঝা যায় না, মনে হচ্ছে ফাঁকি দিচ্ছে। এটা খুব ট্রাভেল হয়েছে, কিন্তু ও এই যে গ্রাফিক্স নিয়ে পড়াশোনা সারাক্ষণ, এবং ওদের বিভিন্ন গেমস খেলা, সেই গেমদের মধ্যে দিয়ে অনেক ট্রেনিং থাকে, সেই গেম কীভাবে কনস্ট্রাক্ট করে, হ্যাঁ, সেটাকে কীভাবে চালাতে হয়, এই জিনিসগুলো ওদের ভিশনটাই চেঞ্জ করে দিচ্ছে। আমরা যেরকম পারিবারিক মা মাসি কাকিমার গল্পের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ওরা স্পেসে চলে গেছে, বুঝেছো, ওদের মাথাগুলো অদ্ভুত অদ্ভুত, ওদের রং টং আমি জানি না, কাতুকুতু বুড়ো। আমি যখন দেখবো আমি বুঝতে পারবো যে ছবির ক্ষেত্রে আমি কন্টেন্ট জানি কি, কিন্তু আমি ছবিটার এখনো একটা ফ্রেম মানে গান ছাড়া দেখিনি। আমাকে বলেছে পরের ছবি থেকে তুমি আমার পাশে থাকবে, এই ছবি তুমি ঢুকবে না। আমি ঢুকি না ঢুকি তোকে বলবে কচি গাঙ্গুলি করে দিয়েছে ছবি তোকে। আমাকে তখন বলছে হ্যাঁ, আমাকে তখন বলছে তুমি দেখে, লোকে দেখে বলে কিনা দেখি। আমি কেন বলছি, বলে তোমার ল্যাঙ্গুয়েজের সাথে কোনো মিল নেই আমার ছবি, তুমি এই ছবিটা কখনো বানাবে না তুমি এইভাবে। হ্যাঁ, আমারও সেটা মনে হলো। মানে আমি এইবার আমি ট্রেলার দেখে, ও টিজার দেখলাম প্রথম, তারপর ট্রেলার দেখলাম। আমি শুধু রিকোয়েস্ট করেছি যদি যেদিনকে রিলিজ হবে, আমি SBF এ বলেছি আমাকে সকালের দিকে একটা শোয়ে টিকিট আমি ওখানে গিয়ে দেখে নেবো, ওদের অফিসে তো হল আছে নিচে, আমি দেখে নেবো। কারণ আমি যে আবেগতাড়িত হয়ে থাকবো আমি বা চূর্ণি প্রিমিয়ারের দিন, বাবা মা হিসেবে, আর কোনো কিছু না, সেটা খুব আবেগে। ছবি যাই বানাক, ভালো হোক মন্দ হোক, যাই করবে ও তো নিজের যোগ্যতা মতো করবে কাজটা, তার নিজের যোগ্যতা বাইরে কেউ ভালো করতে পারে না, এটা ওই ততটুকুই ও করবে। কিন্তু ও স্যাচুরেশনে নিজের বেস্টটুকু দিয়েছে, সেটা আমরা চোখের সামনে দেখেছি। আমার বক্তব্য যে সেই আবেগ, ওই ছোট্টবেলার বাচ্চা ধরো একদম, সে আস্তে আস্তে বড় হতে হতে এই জায়গায় সেই কাজটা করেছে। এর যে স্বাধীনতা ও পেল, এবং নিজের একটা জীবনের স্ট্রিম শুরু হলো। আর জীবন বিচিত্র, তো তুমি ওকে কত দূর যেতে দেখতে পাবে তুমি জানো না। রাস্তা একটা এরকম বাঁদিক টার্ন নিলে তুমি আর ওকে দেখতে পাবে না, যাচ্ছে তুমি জানো। কাজে সেইটা খুব বাবা মার কাছে খুব ইমোশনাল মোমেন্ট, ওইটুকুনি পাওয়াটা। So this 24 বয়সেও শুরু করেছে, এবং 24th will be a big day in our family. আর প্রফেশনাল যাই দেখো, আমার বাড়িতে ইন্ডাস্ট্রি কোনো লোক যে আড্ডা টাড্ডা গল্প মারতে আসে না, নো আড্ডা আমার বাড়িতে।
রেয়ার একজন কি দুজন, আর নইলে সব ভাই বোন, এরা সব আসে বাড়িতে। আমার বাড়ি হচ্ছে ভাই বোনদের বাড়ি, আর একদম ক্লোজ যারা বন্ধু আছে মানে সিনেমা ইন্ডাস্ট্রির বাইরে, সিনেমা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার টালিগঞ্জ স্টুডিও ফ্লোর ওখানে শেষ হয়ে যায়। আমার বাড়ি পর্যন্ত ইন্ডাস্ট্রি কখনো এক্সটেন্ডেড হয় না, এবং আমাদের খুব যে ইচ্ছে আছে তা না। কোনো বিশেষ অকেশনে ছবি শেষ হয়েছে, লাস্ট দিনে কয়েকজন এসছে, দেখা হলো, গল্প হলো, ওরকম। কিন্তু পরিবারটা পরিবারের মতো থাক। আমি যাতে সিনেমা ছেড়ে দিলে নিঃসঙ্গ না হয়ে যাই। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু লোকজন ওই হিসাবে। হ্যাঁ, তুমি যেদিন কাজ করবে না তোমার কাছে কেউ আসবে না, সম্বর্ধনা দিতে আসবে, নইলে রোজ আসবে না। তো মানে আমরা আজও অর্ধাঙ্গিনী নিয়ে আড্ডা মারতে মারতে কাতুকুতুগুড়োতে গেলাম। ক্রস প্রমোশন বলে এটাকে না? খেলা দেখতে রাত জাগতে হচ্ছে তো। আর বলো, শরীর গন্ডগোল হয়ে যাচ্ছে। তুই কোন টিমে সাপোর্ট? আমি আর্জেন্টিনা, হার্ড কোর। আর বাড়িতে? বাড়িতে সবাই আর্জেন্টিনা, আমি বেঁচে গেছি। আমি এরকম দুর্ভাগা লোকদের চিনি যার স্ত্রী ব্রাজিলের সাপোর্টার আমি এবং কন্যা রোনাল্ডোর সাপোর্টার। আর কি, আমার এক বন্ধু আছে, আমি সেটা নিয়ে ফেসবুক কতই জুন একটা পোস্ট, 16 জুন। হ্যাঁ 16 জুন একটা পোস্ট করেছিলাম। বিচিত্র অবস্থা। যারা মানে পড়নি, ফেসবুকে গিয়ে কৌশিকদার পেজে গিয়ে 16 জুনের লেখাটা প্লিজ পড়ো। আমি এই চাপের মধ্যে থেকে রাত জাগতে হচ্ছে। হ্যাঁ, পুরো 100% রাত জাগা হচ্ছে। যেমন স্পেন গোল করে ফেললো, আমি তখন হয়তো আর দেখলাম না সেদিন, কারণ কি আমাকে দেখতেই হবে রোনাল্ডোর ম্যাচটা, কারণ স্পেন তো আমার প্রিয়, বার্সেলোনা স্পেন আমার প্রিয়, কাজেই স্পেনকে নিয়ে আমার অতটা চাপ নেই। হারাবার যে চাপ, কাউকে হারানোর, সেটা তো দিস ইজ দ্য গেম। তখন পর্তুগালের সাথে লড়াইটা তো হবে। উল্টো চাপ। CR7 ইজ আ গ্রেট ফুটবলার। আরে গ্রেট না হলে মেসির সাথে তুলনা হবে কেন? মেসির প্রতিযোগী হবে কেন গ্রেট না হলে? কিন্তু অনেকে তো বলে নাকি এআই এর মতো, মানে কি ঠিক কথা? হ্যাঁ, ও যন্ত্রের মতো কাজ করে একদম। হ্যাঁ, কিন্তু মানে নাও হি ইজ 41, টায়ার্ড, পেনাল্টি বক্সে ডি বক্সের কাছে ঘোরাঘুরি করে, ওই অ্যাজিলিটিটা মানে খুব মানে পার্সেন্টেজ ফুটবল বলে না, ওরকম খেলছে এখন। লাস্ট ওয়ার্ল্ড কাপ, আশা করি অ্যাটলিস্ট কিছু করুক। মডরিচ চলে গেল, পরে হয়তো ও চলে যাবে, সেটা দেখা যাক কি হয়। থাক, আমি সেই নিয়ে আর কিছু বিস্তারিত আলোচনা করবো না। আমি আর্জেন্টিনার ফ্যান, দেখি আমাদের মেসি কি করে সেটাই দেখার। দেখা যাক। আমার খুব চাপ আছে, আমি ফ্রান্সের যা খেলা দেখছি আমার ঘুম ছুটে গেছে। এমবাপ্পে ইজ দ্য নেক্সট বিগ থিং। এমবাপ্পে, ডেম্বেলে, ওকে ইয়ে করো না। ডেম্বেলে, ইয়েস, নেক্সট বিগ থিং। অ্যান্ড অনেস্টলি দেখা যাক আরো কি দাঁড়ায়, লাস্ট অবধি কি দাঁড়ায়। কিন্তু 10 তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 10 তারিখ, ইয়েস, আজও অর্ধাঙ্গিনী। আমরা কত দেখো, এই হচ্ছে বাঙালির গল্প, কি নিয়ে আড্ডা শুরু করেছিলাম, কোথায় পৌঁছে গেছি। আর আমাদের একটা কোশ্চেন আছে এসটি বাংলার তরফ থেকে, যে খুব ইম্পর্টেন্ট, যে অর্ধাঙ্গিনী 1 মানে আর আজও অর্ধাঙ্গিনী, এই দুটোর মধ্যে কি কোনো চাপ ছিল? মানে চাপ কি অনুভব করেছো তুমি কোনো? ওই সাকসেস রিপিট করার? হ্যাঁ, দেখো সাকসেসটা বড় কথা না, যে কোনো ছবিতেই চাপটা থাকে। অর্ধাঙ্গিনী একটা আলাদা করে কোনো চাপ। অর্ধাঙ্গিনীর একটা এত বড় হিট, ওই বছরের সব থেকে বড় হিট কিন্তু ওইটা। হ্যাঁ, অফকোর্স। তুমি 8 কোটি টাকার ছবি বানিয়ে হ্যাঁ, তুমি 5.5 কোটি বলে সুপার ডুপার ব্লকবাস্টার বললে, ওটা কিন্তু হিট নয়, একদমই নয়। কিন্তু তুমি 1.5-2 কোটি টাকার ছবি বানিয়ে 6 কোটি টাকার ব্যবসা করলে বা 5 কোটি টাকার ব্যবসা করলে, সেটা হিউজ হিট। Huge hit. অর্ধাঙ্গিনী ওরকম একটা আশ্চর্য হিট। এখন সেইটা রিপিট হবে কিনা সে তো সময় জানে। দেখো অনেক রিপোর্ট করার দায়িত্ব হচ্ছে আমাদের। হ্যাঁ, না সেইটা কিরো হবে জানি, কিন্তু আমার দায়িত্ব ছিল ছবিটাকে ওটার থেকে ভালো বানানো। দ্যাট আই হ্যাভ ডান, আই এম শিওর অ্যাবাউট ইউ আর দ্যাট, স্যাটিসফাইড অ্যাবাউট? ভেরি স্যাটিসফাইড। Yes. এবং ছবির প্রমোশনের জন্য বলছি না, আমায় তো পরে লোকে দেখা হলে বললো আপনি ওটা কেন বলেছিলেন, মোটেই অত ভালো নয়, ওরকম না। আমি ফাঁকি কথা একদম বলি না, আমার ছবির ক্ষেত্রে বলবোই না। আমি বলতাম যে ঠিক আছে, ভালো হয়েছে, আর কিছু বলবো না, কিন্তু অনেকটা ভালো হয়েছে আজ অর্ধাঙ্গিনী থেকে আজ অর্ধাঙ্গিনী। ফ্যান্টাস্টিক। আর একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা আমি ভেবেছিলাম করবো না, কিন্তু করি। হ্যাঁ, যে কোনো প্রশ্ন করা যায়, আমাকে তো করাই যায় যে কোনো প্রশ্ন। হ্যাঁ, মানে তোমাকে না করলে আর কাকে করলাম? এই পরিবর্তিত সময়, মানে এখন যে চেঞ্জেস গুলো আসছে, সরকার চেঞ্জ থেকে আরম্ভ করে সবকিছু যেটা পরিবর্তন আসছে, তাতে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ফিল্ম লাভার, অ্যাজ এ স্টোরি টেলার, তোমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা রাজনীতি স্টুডিওর দেয়ালে বাইরে থাকে যেন। কিন্তু তো অ্যাভয়েড করা যাবে না। নিশ্চয়ই যাবে, যাবে, আমি আস্থা রাখি যাবে। এত বছর যখন হয়ে এসছে, কাজে এটা আবার ফেরত আসবে না কেন? দরজার বাইরে যে যা রাজনীতি করো, আমার নাম পদবী পরিবর্তন তো কেউ বলে না করতে, আমার ইচ্ছে হলে আমি করতে পারি, পদবী চেঞ্জ করতে পারি। ঠিক।
এবং অধিকাংশ বাঙালির ক্ষেত্রে জন্মসূত্রে রাজনীতি দলের সাথে যুক্ত হয়। কীরকম? যার বাবা বামপন্থী, ছেলেরা ছোটোবেলা থেকে বাবাকে দেখে নকল করতে করতে বামপন্থী হয়ে চলে গেল, কংগ্রেস বাড়িতে কংগ্রেস হয়, পরে বীতশ্রদ্ধ হয়ে একটা অন্য পার্টিতে এসছে কোনো কারণে, ভাল লাগছে না, বাবার ওপরও রাগ, বাবার পার্টির ওপরও রাগ হয়ে গেল, করে অন্য পার্টিতে চলে গেল। এইভাবে হয়েছে। উই শুড নট টেক পলিটিক্স সো সিরিয়াসলি। নাগরিক জীবনে মানুষ রাজনীতিকে এত যেন সিরিয়াস না করে। তাকে বুঝতে হবে রাজনীতি একটা সম্পূর্ণ ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো আলাদা পেশা। তারা আমার দেহের যন্ত্রপাতি ঠিক রাখছে ডাক্তার, ইঞ্জিনিয়ার আমার বাড়ির সমস্ত যন্ত্রপাতি ঠিক রাখছে, তার স্ট্রাকচার ঠিক রাখছে, সোশ্যাল স্ট্রাকচার ঠিক রাখছে, আর একটা প্রফেশন যেটা পলিটিক্স। তার বাইরে তাদেরকে কিন্তু গুরুত্ব দিয়ে নিজের কাজ বিঘ্নিত করার কোনো মানে হয় না। যে কারণে আমাদের সারাক্ষণ সরকারের সাহায্য লাগবে, এবং আমি বিশ্বাস করি আমরা পাবো। তখনই সরকারের সাহায্য পাবো যখন আমাদের দরকার হবে। তার বাইরে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে, সে যে কোনো, শুধু সিনেমা বলে বলছি না আমি, যে কোনো শিল্পকলার ক্ষেত্রে স্বাধীনভাবে মুক্ত মনে মানুষ কাজ করুক, নিজের মতো করে কাজ করুক, কেউ কাউকে হার্ট না করে কাজ করুক। খুব কশনটা হচ্ছে খুব সেন্সিটিভ টাইম। পলিটিক্যালি ইনসেন্সিটিভ হয়ে কেউ যেন কোনো ক্রিয়েটিভিটি না দেখাতে যায়, সেটার খুব ইনসেন্সিটিভ না হয়ে সে তোমার কথাটা বলো। হ্যাঁ, সৌজন্যহীনতার পক্ষে আমি নই। আর রাজনীতি শিল্পকে নিয়ন্ত্রণ করবে সেটারও পক্ষে ছিলাম না কোনোদিনও, আজও নই। আমি চাই মনে প্রাণে এই নতুন দিন, নতুন সরকার, তারা বাউন্ডারি ওয়াল যেটা আর্টের, যে কোনো বাউন্ডারি ওয়াল, যে মেন গেটের ভিতরে যে জিনিসটা, এই মেন গেটটুকুকে শুধু সরকার পাহারা দিক, ভিতরে শিল্পীরা কাজ করুক। বাংলা সিনেমার উন্নতি হোক। কৌশিক দা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আর হাই টাইম বাংলা সিনেমার দায়িত্ব দর্শকরা নেন, কিন্তু আর একটু উজাড় হয়ে নিন। হিজিবিজি সময় রিলস দেখে বা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা না কাটিয়ে একটু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। যতদিন বাঙালির জীবনে সিনেমা স্ট্রংভাবে প্রেজেন্ট ছিল, ততদিন কিন্তু মানুষ অনেক বেটার ছিল, আমি বলবো। হ্যাঁ, খবর না দেখে বলো, খবর দেখবেন, সন্ধ্যাবেলা একবার দেখে নিন। আর সিনেমা থেকে খবর, সিনেমা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সিনেমা দেখতে হবে, সিনেমা ওষুধ। আমি বারবার করে বলেছি, এই অ্যাংজাইটির জগতে সিনেমা একটা ট্র্যাঙ্কুলাইজার, দেখতে হবে। আর ফিল্ম মেকারদের দায়িত্ব আছে দর্শককে দোষ না দিয়ে দর্শক হলে আসতে পারে এবং ছবি বানান। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। আজ অর্ধাঙ্গিনী তুমিও দেখো। হ্যাঁ, অবশ্যই দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো টিটিসি পডকাস্টের এই এপিসোড তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাতে ভুলবে না। ফিভার 104 FM এর ইউটিউব চ্যানেল বাংলা ফিভারে প্লিজ কমেন্ট করে আমাদের জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।